আসসালামু আলাইকুম। আজকে শুরু হবে ৩ গোয়েন্দা সিরিজ থেকে রূপালী মাকড়সার দ্বিতীয় পর্ব। প্রায় নীরবে খাওয়া সারল ওরা। ঠিক আধ ঘন্টা পর এলো চাকরের দল। টেবিল চেয়ার প্লেট নিয়ে চলে গেল। বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হয়ে এলো দিমিত্রি। না, করিডোরে ঘোরাফেরা করছে না। আর রুকা চলে গেছে। ঘরে চেয়ার আছে। জানালার কাছে টেনে নিয়ে গিয়ে বসলো চারজনে। ভ্যারেনিয়ার পুরনো ইতিহাস কিছু বলা দরকার আগে। শুরু করলো দিমিত্রি। ১৯৭৫ সালে প্রিন্স পলের অভিষেকের সময় বিদ্রোহ করে বসে কিছু উচ্চপদস্থ কর্মচারীরা। পালিয়ে যেতে বাধ্য হন প্রিন্স। তাকে ঠাঁই দেয় এক মিনিস্ট্রেল, মধ্যযুগীয় পেশাদার গায়ক। পয়সার বিনিময়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে লোকের মনোরঞ্জন করত। প্রাণের তোয়াক্কা না করে প্রিন্সকে লুকিয়ে রাখে নিজেদের বাড়ির চিলেকোঠায়। সারা শহর তন্ন তন্ন করে খুঁজল বিদ্রোহীরা। মিনিস্ট্রেলের বাড়িতেও খুঁজল। পেয়ে যেত, যদি না চিলেকোঠার দরজায় জাল বুনতো একটা মাকড়সা। আমাদের এখানকার চিলেকোঠা আর দরজা কেমন বলিনি। বাড়ির ছাদে ছোট একটা বাক্সের মতো তৈরি হয় এই কোঠা, জিনিসপত্র রাখার জন্যে। নিচের দিকে একটা ডালা মতো থাকে, ওটাই দরজা। যাই হোক, ওই ডালার নিচে বড় করে জাল বুনেছিল মাকড়সাটা। দেখে মনে হয়েছে অনেকদিন চিলেকোঠার ডালা খোলা হয়নি, ফলে ওখানে আর খুঁজে দেখেনি বিদ্রোহীরা। ৩টে দিন আর রাত ওই চিলেকোঠায় বন্দি হয়ে রইলেন প্রিন্স। খাওয়া নেই, পানি নেই, কিচ্ছু নেই। জাল ছিঁড়ে যাবার ভয়ে ডালা খোলেনি মিনিস্ট্রলরা, খাবার দিতে পারেনি। অবশেষে সুযোগ বুঝে চিলেকোঠা থেকে বেরিয়ে এলেন প্রিন্স। কোনো মতে গিয়ে পৌঁছলেন গির্জায়। ঘণ্টায় বাজিয়ে ডাকলেন ভক্তদের। জানালেন তিনি বেঁচে আছেন। দমন হয়ে গেল বিদ্রোহ। সিংহাসনে বসে প্রথমেই স্বর্ণকারকে ডাকলেন প্রিন্স। একটা রূপার মাকড়সা বানিয়ে দিতে বললেন। সোনার চেনে আটকে লকেটের মতো ঝুলিয়ে রাখবেন গলায়। ভ্যারেনিয়ার রাজপরিবারের সিলমোহরে ব্যবহার হতে লাগলো মাকড়সার প্রতীক। জাতীয় প্রাণী হিসেবে মর্যাদা পেল মাকড়সা। ধরে নেওয়া হলো ওই বিশেষ জাতের মাকড়সা ভ্যারেনিয়ার সৌভাগ্য বহন করছে। ওদের মারা নিষিদ্ধ করে দেওয়া হলো। শুধু তাই না, যারা একে মারবে রাজদ্রোহী হিসেবে গণ্য করা হবে তাদের। এরপর থেকেই বাড়িতে রূপালী মাকড়সার জাল ছেঁড়া বন্ধ করে দিল গৃহবধূরা। যত ময়লাই করে রাখুক, প্রাণীটাকে মারে না তারা। আমার মা ভ্যারেনিয়ায় থাকলে কবে ফাঁসি হয়ে যেত, বলে উঠল মুসা। কোনো আইন করেই মাকড়সার জাল ছেঁড়া বন্ধ করানো যেত না তাকে দিয়ে। মার ধারণা, মাকড়সা একটা অতি নোংরা জীব, বিষাক্ত। অথচ ওরা ঠিক এর উল্টো। মুসার কথার পিঠে কথা বলল কিশোর। খুবই পরিষ্কার প্রাণী, সবসময় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সব মাকড়সাই বিষাক্ত নয়। ব্ল্যাক উইডো স্পাইডারের কথা বলতে পারো, তবে ওরা শুধু শুধু কামড়ায় না। বেশি বিরক্ত করলে তো তুমিও কামড়াতে আসবে। উইডোর আর কি দোষ? ট্যারেন্টুলার এত কুখ্যাতি, কিন্তু আসলে ওরাও তত বিপজ্জনক নয়। মানুষকে এড়িয়ে চলতেই ভালোবাসে। ইউরোপের বেশিরভাগ মাকড়সাই কোনো ক্ষতি করে না মানুষের, বরং পোকামাকড় খেয়ে উপকারী করে। ঠিক, একমত হলো দিমিত্রি। মানুষের ক্ষতি করে এমন কোনো মাকড়সা নেই ভ্যারেনিয়ায়। এখানে প্রিন্স পলের মাকড়সাই সবচেয়ে বড়, খুব সুন্দর। কালোর ওপর সোনালি দাগ, বাইরে থাকতেই পছন্দ করে। তবে মাঝে সাঝে এসে ঘরের ভেতর জাল পাতে। যে জালটা তুমি ছিঁড়ে ফেলতে যাচ্ছিলে রবিন, ওটা প্রিন্স পলের মাকড়সার। তোমাদের ঘরের ভেতর এসেছে, তার মানে শুভ লক্ষণ বয়ে এনেছ তোমরা আমার জন্যে। আমাকে বাধা দিয়ে ভালোই করেছ, বলল রবিন। কিন্তু তোমার অসুবিধাটা কি? ইতস্তত করল দিমিত্রি। তারপর মাথা নাড়ল। ভ্যারিনিয়ায় কোনো প্রিন্সের অভিষেকের সময় অবশ্যই ওই রূপালী মাকড়সা গলায় ঝোলাতে হবে তাকে, নইলে
মুকুটই পরানো হবে না। আর 2 হপ্তাহ পরে অনুষ্ঠান, কিন্তু হবে না আমি জানি। কেন? জিজ্ঞেস করল মুসা। কারণ মাকড়সাটা চুরি গেছে, দিমিত্রির হয়ে বলল কিশোর। ওটা গলায় ঝোলাতে না পারলে অভিষেক হবে না। হ্যাঁ, মাথা ঝোঁকালো দিমিত্রি। আসলটা নিয়ে তার জায়গায় একটা নকল মাকড়সা রেখে গেছে চোর। নকল দিয়ে চলবে না। কাজেই 2 হপ্তার আগেই আসলটা খুঁজে পেতে হবে আমাকে। চুরি গেছে এটা কাউকে জানাতে পারবো না। আমাকে অলক্ষণে ধরে নেবে দেশের লোক, এবং তাহলেই সর্বনাশ। কোনো দিনই আর প্রিন্স হতে পারবো না আমি। থামল সে। এক মুহূর্ত কি ভাবল, তারপর বলল, হয়তো ভাবছো সামান্য একটা রূপার মাকড়সা নিয়ে এত বাড়াবাড়ি কেন? দেশটা আমাদের পুরনো, প্রাচীন রীতিনীতি এখনো মেনে চলি আমরা, ছাড়তে পারবো না কিছুতেই। একে একে তিনজনের দিকেই তাকালো রাজকুমার। তোমরা আমার বন্ধু, মাকড়সাটা খুঁজতে সাহায্য করবে আমাকে? কেউ কোনো জবাব দিল না। নিচের ঠোঁটে এক নাগাড়ে চিমটি কাটছে কিশোর। দিমিত্রি অবশেষে কথা বলল গোয়েন্দা প্রধান। জিনিসটা কি জ্যান্ত মাকড়সার সমান? মাথা ঝোঁকালো দিমিত্রি। হ্যাঁ। তার মানে খুবই ছোট, লুকিয়ে রাখা সহজ, নষ্টও করে ফেলে থাকতে পারে। তা মনে হয় না, বলল দিমিত্রি। যেই নিয়েছে বুঝে শুনেই নিয়েছে। ওটা তার দরকার। আমার মনে হয় লুকিয়েই রেখেছে। তবে মস্ত বড় ঝুঁকি নিয়েছে চোর। ধরা পড়লে এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ডিউ ক্লোজার হলেও মাফ নেই। চুপ করে রইল তিন গোয়েন্দা। জোরে একবার শ্বাস নিল দিমিত্রি। আমার সমস্যার কথা বললাম। কি করে সাহায্য করবে বলতে পারবো না। একটা লোক প্রস্তাব দিয়েছিল অভিষেক অনুষ্ঠানে তোমাদেরকে দাওয়াত দিতে। প্রস্তাবটা লুফে নিয়েছি আমি তোমাদের সাহায্য পাবো বলেই। এখানে কেউ জানে না তোমরা গোয়েন্দা, কাউকে জানানোও হবে না। কিশোরের দিকে তাকালো রাজকুমার। তো করবে সাহায্য? জানি না। অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল গোয়েন্দা প্রধান। ছোট্ট একটা রূপার মাকড়সা, যেখানে খুশি লুকিয়ে রাখা যায়। খুঁজে বের করা প্রায় অসম্ভব, তবে চেষ্টা করতে পারি আমরা। প্রথমে দেখতে হবে জিনিসটা কেমন, কোন জায়গা থেকে চুরি হয়েছে। নকলটা দেখে চেহারা বোঝা যাবে আসলটার? যাবে। নকল করা হয়েছে নিখুঁতভাবে। এসো দেখাবো। ক্যামেরা তুলে নিল তিন গোয়েন্দা। দিমিত্রির পিছু পিছু বেরিয়ে এলো করিডোরে। ঘোরানো সিঁড়ি বেয়ে চওড়া আরেকটা করিডোরে নেমে এলো ওরা। মেঝে, ছাদ, দুপাশের দেয়াল সব পাথরের। 300 বছর আগে তৈরি হয়েছে এই প্যালেস। হাঁটতে হাঁটতে বলল দিমিত্রি, তারও আগে একটা দুর্গ ছিল এখানে, ভেঙে পড়েছিল। ওটাকেই মেরামত করে, সংস্কার করে, তার সঙ্গে আরও কিছু ঘর যোগ করে হয়েছে এই প্যালেস। ডজন ডজন খালি ঘর পড়ে আছে এখনো, বিশেষ করে ওপরের দুটো তলায় যাই না কেউ। এত বড় বাড়ি ঠিকঠাক রাখতে হলে অনেক চাকর বাকরের দরকার। ওদের পেছনে খরচ করার মতো টাকা রাজ পরিবারের নেই। তাছাড়া ওই ঘরগুলো ভীষণ ঠান্ডা। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে গরমের ব্যবস্থা করতে অনেক টাকা দরকার। আগস্টের এই উত্তপ্ত সকালেও বাড়িটার ভেতরে খুব ঠান্ডা। শীতকালে কি ভীষণ অবস্থা হবে অনুমান করতে অসুবিধে হলো না তিন গোয়েন্দার। দুর্গের ডানজন আর মাটির তলার ঘরগুলো আজও আগের মতোই রয়েছে। আরেক সারি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল দিমিত্রি, অসংখ্য গোপন পথ, দরজা, সিঁড়ি রয়েছে ওগুলোতে যাবার। আমি চিনি না সবগুলো। ঢুকলে সহজেই হারিয়ে যাব, বেরিয়ে আসতে পারবো না আর। হাসল রাজকুমার। হরর ছবি শুটিংয়ের চমৎকার জায়গা। গোপন দরজা আর সুড়ঙ্গ দিয়ে ভূত আসবে যাবে, খুব বিশ্বাসযোগ্য মনে হবে। না না, ওরকম চমকে উঠো না। মুসার দিকে চেয়ে বলল সে। ভূত নেই প্যালেসে। ওই যে ডিউক রোজার আসছে। আরেকটা করিডোরে এসে শেষ হয়েছে সিঁড়ি। লম্বা একজন লোককে তাড়াহুড়ো করে আসতে দেখা গেল। সামনে এসে দাঁড়িয়ে পড়ল লোকটা। মাথা সামান্য নুইয়ে অভিবাদন করল
দিমিত্রিকে। গুড মর্নিং দিমিত্রি, বলল ডিউক রোজার। এরে আপনার আমেরিকান বন্ধু? শীতল কণ্ঠস্বর। তার সঙ্গে মানিয়ে গেছে তার একহারা দীর্ঘ গরম, আর ঈগলের ঠোঁটের মতো বাঁকানো নাকের নিচে ঝুলে পড়া কালো একজোড়া গোঁফ। গুড মর্নিং ডিউক রোজার, বলল দিমিত্রি। ঠিকই ধরেছেন, ওরাই আমার বন্ধু। পরিচয় করিয়ে দিল কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড। সবাই এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। তিনজনের দিকে চেয়ে প্রতিবারে ইঞ্চি খানেক করে মাথা নোয়ালো রোজার। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। ভ্যারিনিয়ায় স্বাগতম, বলল ডিউক রোজার। একেবারে মাপজোক করা কথাবার্তা। বন্ধুদেরকে দুর্গ দেখাতে নিয়ে যাচ্ছেন? মিউজিয়ামে নিয়ে যাচ্ছি, বলল দিমিত্রি। আমাদের দেশের ইতিহাস জানতে খুব আগ্রহী ওরা। বন্ধুদের দিকে ফিরে বলল, ডিউক রোজার বুরবন, ভ্যারিনিয়ার বর্তমান রিজেন্ট। শিকারে গিয়ে মারা পড়েছিল আমার বাবা। তারপর থেকেই প্রিন্সের প্রতিনিধি হয়ে রাজ্য শাসন করে আসছে। প্রিন্স, বলে উঠল রোজার। আমি সঙ্গে আসব? মেহমানদের প্রতি একটা সৌজন্য বোধ আছে আমাদের। আপনি একা গেলে ভালো দেখায় না। ঠিক আছে, রাজি হলো দিমিত্রি। কিন্তু বুঝতে অসুবিধে হলো না তিন গোয়েন্দার। রোজারকে সঙ্গে নেবার বিন্দুমাত্র ইচ্ছে নেই রাজকুমারের, কিন্তু বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকার দরকার নেই আপনার। কাজের ক্ষতি হবে। তাছাড়া একটু পরেই কাউন্সিল মিটিংয়ে বসতে হবে। হ্যাঁ, পেছনে পেছনে আসছে রোজার। অভিষেক অনুষ্ঠানে কি কি করতে হবে না হবে সব ঠিক করতে হবে আজই। তাহলেও কিছুটা সময় দিতে পারবো এখন। আর কিছু বলল না দিমিত্রি। বন্ধুদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল। করিডোরের একপাশে একটা দরজার সামনে এসে দাঁড়ালো। তাদেরকে নিয়ে ঢুকে পড়ল বিশাল এক ঘরে। অনেক উঁচু ছাদ, দোতলার সমান। দেয়ালে দেয়ালে ঝুলছে ছবি। কাচের বাক্সে বোঝাই হয়ে আছে পুরো ঘরটা। প্রাচীন সব ঐতিহাসিক জিনিস রক্ষিত রয়েছে ওগুলোতে। পতাকা, শিল্ড, মেডাল, বই এবং অন্যান্য আরও অনেক জিনিস। প্রতিটি বাক্সের গায়ে একটা করে সাদা কাঠসাটা। তাতে ইংরেজিতে টাইপ করে লেখা রয়েছে ভেতরের জিনিসগুলোর নাম এবং সংক্ষিপ্ত বিবরণ। একটা বাক্সে একটা ভাঙা তলোয়ার। ওটার উপর ঝুঁকে দাঁড়ালো তিন গোয়েন্দা। কার্ডের লেখা পড়ে জানলো ওটা প্রিন্স পলের তলোয়ার। 1675-এ ওটা নিয়েই যুদ্ধ করেছিলেন তিনি। এই যে, এই ঘরটাতেই রয়েছে আমাদের জাতির পুরো ইতিহাস। পেছন থেকে বলে উঠল ডিউক রোজার। ছোট্ট দেশ, ক্ষুদ্র একটা জাতি আমরা। ইতিহাস তেমন কিছুই থাকার কথা না, নেইও। বিশাল এক দেশ থেকে এসেছেন। এসব নিশ্চয়ই ভালো লাগবে না। মনে হবে অনেক বেশি প্রাচীন। না না, মোলায়েম গলায় বলল কিশোর। মহান এক জাতি বলেই মনে হচ্ছে ভ্যারিনিয়ানরা। বেশ ভালো লাগছে আমার। আপনার দেশের অনেকের কাছেই আমাদের রীতিনীতি পছন্দ না, বলল রোজার। মধ্যযুগীয় বর্বর বলে হাসাহাসি করে। এখন ভালো বলেছেন বটে, তবে শীঘ্রই বিরক্ত হয়ে যাবেন। ও হ্যাঁ, আমার এখনই যেতে হবে। মিটিংয়ের দেরি হয়ে যাবে নইলে। কারো কিছু বলার অপেক্ষা করল না ডিউক। ঘুরে হাঁটতে শুরু করলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। শিওর, ও আমাদেরকে পছন্দ করেনি, নিচু গলায় বলল। কারণ তোমরা আমার বন্ধু, যোগ করল দিমিত্রি। আমার কোনো বন্ধু থাকুক চায় না সে। ওর ইচ্ছের বিরুদ্ধে চলি কিংবা কথা বলি এটাও অপছন্দ। বাদ দাও ওর কথা। এসো, প্রিন্স পলের ছবি দেখাচ্ছি। দেয়ালে ঝুলানো লাইফ সাইজ একটা ছবির সামনে নিয়ে এলো ওদেরকে দিমিত্রি। দক্ষ শিল্পীর হাতে আঁকা। উজ্জ্বল লাল পোশাকে সোনালি বোতাম। হাতের তলোয়ারের মাথা মেঝের দিকে। সম্ভ্রান্ত চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি। অন্য হাতটা সামনের দিকে বাড়ানো। তাতে বসে আছে একটা মাকড়সা। সত্যি সুন্দর। কালোর ওপর সোনালি ছোপ ছোপ। আমার পূর্বপুরুষ, গর্বিত কণ্ঠে বলল দিমিত্রি। অপরাজয় প্রিন্স পল। হাতে যেটা দেখছো ওরকম একটা মাকড়সা প্রাণে বাঁচিয়েছিল তার।
ছবিটা দেখছে 3 গোয়েন্দা। পেছনে কথাবার্তা শোনা যাচ্ছে। ঘরে এসে ঢুকেছে দর্শকরা। বিভিন্ন ভাষায় কথা হচ্ছে, তার মাঝে ইংরেজিও আছে। বেশিরভাগই টুরিস্ট। কাঁধে ঝোলানো ক্যামেরা, হাতে গাইড বুক। দরজায় দাঁড়িয়েছে এসে 2জন প্রহরী, হাতে বল্লম। পরনে 300 বছর আগের ছাটের ইউনিফর্ম। সেই পুরনো কায়দায় ক্রস বানিয়ে ধরে রেখেছে দুটো বল্লম। কেউ ঢুকতে কিংবা বেরোতে গেলেই সালাম ঠুকে সরিয়ে নিচ্ছে। পেছনে ফিরে একবার দেখল মুসা, তারপর আবার তাকালো ছবির দিকে। 4 কিশোরের ঠিক পেছনে এসে দাঁড়ালো এক আমেরিকান দম্পতি। বিচ্ছিরি। কানের কাছে কথা শোনা গেল মহিলার। দেখছো কি জঘন্য একটা মাকড়সা হাতে নিয়েছে? শ্শ্, চাপা পুরুষ কণ্ঠ। আসতে বলো, কেউ শুনে ফেলবে। ওটা ওদের জাতীয় জীব, সৌভাগ্য বয়ে আনে। বাজে মন্তব্য করো না। আমি ওসব কেয়ার করি না। উদ্ধত কণ্ঠ মহিলার। সামনে বললে দেব জুতো দিয়ে মারিয়ে। মুচকে হাসল মুসা রবিন। চোখ জ্বলে উঠল একবার দিমিত্রির। 4জনেই সরে এলো ওখান থেকে। ঘরের প্রায় প্রতিটি জিনিসই দেখল ওরা এক নজর। একটা দরজার সামনে এসে দাঁড়ালো। বল্লম হাতে দাঁড়িয়ে আছে একজন প্রহরী। ভেতরে ঢুকবো সার্জেন্ট? গম্ভীর হয়ে বলল দিমিত্রি। জোরে বুট ঠুকে স্যালুট করলো প্রহরী। ইয়েস স্যার। জায়গা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এক পাশে। চাবি বের করলো দিমিত্রি। ঢুকিয়ে দিল তালায়। ঠেলা দিতেই খুলে গেল পেতলের ফ্রেমে আটকানো ভারী কাঠের দরজা। ছোট আরেকটা ঘরে এসে দাঁড়ালো 4জনে। ওপাশে আরেকটা দরজা, কম্বিনেশন লক। খুলল ওটা দিমিত্রি। আরেকটা ঘর, উল্টো পাশে আরেকটা দরজা, লোহার গ্রিলের। ওটাও খুলল সে। ছোট 8 বাই 8 ফুট একটা ঘরে এসে দাঁড়ালো ওরা। ব্যাংকে মাটির তলায় টাকা রাখার একটা গুদাম যেন, ভল্ট। একপাশে দেয়াল ঘেঁষে রাখা কাচের আলমারি, তাতে রাজপরিবারের গহনাপাতি, মুকুট, রাজদণ্ড, বেশ কিছু নেকলেস এবং আংটি। রানীর জন্যে। আংটি আর নেকলেসগুলো দেখিয়ে বলল দিমিত্রি। আগেই বলেছি আমরা ধনী নই, খুব সামান্যই গহনা আছে। ওগুলোকেই ভালো মতো পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করেছি আমরা। চলো আসল জিনিস দেখাই। ঘরের ঠিক মাঝখানে রাখা একটা কাচের দেরাজ। ভেতরে সুন্দর একটা স্ট্যান্ড। তাতে রূপার চেনে ঝুলছে মাকড়সাটা। চোখে বিস্ময় 3 কিশোরের। একেবারে জ্যান্ত মনে হচ্ছে জিনিসটাকে। রূপার ওপর এনামেল, বলল দিমিত্রি। কালো এনামেলের ওপর সোনালি ছোপ দেয়া হয়েছে। আসলটা এর চেয়ে অনেক সুন্দর। নকলটা দেখেই অবাক হয়ে গেছে 3 গোয়েন্দা। আসলটা কত সুন্দর! এপাশ থেকে ওপাশ থেকে, ওপর থেকে নিচ থেকে, সব দিক থেকেই জিনিসটা খুঁটিয়ে দেখল ওরা, যাতে দেখা মাত্র চিনতে পারে আসলটা। অবশ্য যদি কপাল গুনে পায় ওরা। গত সপ্তাহে চুরি হয়েছে জিনিসটা, তিক্ত কণ্ঠে বলল দিমিত্রি। আমার সন্দেহ ডিক রোজারকে। একমাত্র ওর পক্ষেই অকাজটা করা সম্ভব, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলতে পারবো না। ভ্যারিনিয়ার রাজনৈতিক অবস্থা এমনিতেই খুব নাজুক। সুপ্রিম কাউন্সিলের সব মেম্বারই রোজারের লোক। ধরতে গেলে কোনো ক্ষমতাই নেই এখন আমার। ওরা চায় না আমি প্রিন্স হই। সব রকম বাধা দেবার জন্যে তৈরি হচ্ছে। তার প্রথম ধাপ এই চুরি। সরিয়ে ফেলা হলো রূপালী মাকড়সা। জোরে একবার শ্বাস টানল সে। আর বেশিক্ষণ থাকতে পারবো না। একটা মিটিং আছে আমার। বাইরে বেরোতে পারবো না তোমাদের সঙ্গে। শহর দেখতে চাইলে তোমাদেরকে একা যেতে হবে। রাতে ডিনারের পর আবার দেখা হবে। ভল্ট থেকে বেরিয়ে এলো ওরা। প্রতিটি দরজায় তালা লাগালো দিমিত্রি। মিউজিয়ামে বেরিয়ে এলো বন্ধুদের নিয়ে। করিডোরে বেরিয়ে হাত মেলালো। কোন পথে বেরোতে হবে প্রাসাদ থেকে বলে দিল কোথায় গাড়ি অপেক্ষা করবে। ড্রাইভারের নাম মরিডো, বলল দিমিত্রি। আমার খুব বিশ্বাসী। ওর সঙ্গে যেতে পারো তোমরা নিশ্চিন্তে।
একটু থেমে বলল, রাজকুমার হয়ে জন্মানো খুবই বিরক্তির ব্যাপার। জীবনের কোনো স্বাদ নেই, তবু চিরদিন তাই থাকতে হবে আমাকে। যাকগে, ঘুরে এসো, রাতে দেখা হবে। ঘুরে করিডোর ধরে হাঁটতে শুরু করলো দিমিত্রি। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল দ্রুত। মাথা চুলকালো রবিন। কিশোর, কি মনে হয় মাকড়সাটা খুঁজে বের করতে পারবো? ঠোঁট বাঁকালো কিশোর, কাঁধ ঝোঁকালো, জোরে একবার শ্বাস টেনে বলল, জানি না, কোনো উপায় দেখছি না আমি। শহরের ভেতর দিয়ে ছুটে চলেছে গাড়ি। দুধারের দৃশ্য বেশ লাগছে ছেলেদের কাছে। ক্যালিফোর্নিয়ার সবকিছুই নতুন, এখানে ঠিক তার উল্টো। সবকিছুই অবিশ্বাস্য রকমের পুরনো। পাথরের তৈরি বাড়িঘর, কোথাও কোথাও হলুদ ইটের, বেশিরভাগ ছাদ লাল টালির। প্রতিটি ব্লকের পর একটা করে ফোয়ারা, ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা যাচ্ছে এদিক ওদিক। সেন্ট ডোমিনিকাসের সামনের আঙ্গিনাতেই রয়েছে কয়েকশো। পুরনো একটা ছাদ তোলা বেড়ানোর গাড়ি। ড্রাইভার এক তরুণ, সবে কৈশোর পেরিয়েছে। চমৎকার ইংরেজি বলে। নাম মরিডো। গাড়িতে ওঠার পর পরই নিচু গলায় জানিয়েছে তাকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারে তিন কিশোর। প্রিন্স দিমিত্রিও তাকে খুবই বিশ্বাস করেন। ফিটফাট পোশাক পরনে। রেঞ্জোর বাইরে পাহাড়ের কাছে চলে এলো গাড়ি। পাহাড়ি পথ ধরে উঠে গেল ওপরে। গাড়ি থেকে নেমে চূড়ায় গিয়ে উঠল তিন গোয়েন্দা। ওখান থেকে ডেনজো নদী আর শহরের বেশ কয়েকটা ছবি তুলল। ফিরে এসে গাড়িতে উঠল আবার। চলতে শুরু করলো গাড়ি। আমাদেরকে অনুসরণ করা হচ্ছে, নিচু গলায় বলল মরিডো। প্যালেস থেকে বেরোনোর পরপরই পিছু নিয়েছে। পার্কে নিয়ে যাচ্ছি আপনাদের, ঘোরাফেরা করবেন, বিভিন্ন জিনিস দেখবেন। অনেক মজার জিনিস আছে। সাবধান, পেছনে ফিরে তাকাবেন না একবারও। ওদেরকে দেখে ফেলেছি, ঘুণাক্ষরেও বুঝতে দেবেন না। খুব কঠিন নির্দেশ। অনুসরণ করছে জানা সত্ত্বেও পেছনে ফিরে চাইতে পারবেন না। কিন্তু কারা অনুসরণ করছে? কেন? কি ঘটছে? জানতে পারলে ভালো হতো। পথের দিকে চেয়ে আছে মুসা। কেন আমাদেরকে অনুসরণ করছে? আমরা তো তেমন কিছুই জানি না। কেউ একজন হয়তো ভাবছে জানি, বলল কিশোর। এবং জানলে সত্যি ভালো হতো, যোগ করল রবিন। গাড়ি দাঁড় করিয়ে দিল মরিডো। বেশ বড় একটা জায়গায় পৌঁছে গেছে ওরা। প্রচুর গাছপালা, লোকের ভিড়, বাজনার মৃদু শব্দ ভেসে আসছে। এটা আমাদের প্রধান পার্ক। গাড়ির দরজা খুলতে খুলতে বলল মরিডো। ধীরে ধীরে হেঁটে মাঝখানে চলে যান। পেরিয়ে যাবেন ব্যান্ডস্ট্যান্ড। দরাবাজ আর ভাড়দের কাছে গিয়ে দাঁড়াবেন, ছবি তুলবেন। তারপর গিয়ে দাঁড়াবেন বেলুন বিক্রি করছে যে মেয়েটা, তার কাছে। ছবি তোলার প্রস্তাব দেবেন। আমি এখানেই অপেক্ষা করছি। আবার বলছি, পেছনে তাকাবেন না, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। অন্তত এখনো না। এখনো না। মরিডোর কথার প্রতিধ্বনি করল যেন মূসা। গাছপালার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। জোরালো হচ্ছে বাজনার শব্দ। পেছনে ফিরে তাকাবো না। কত আর সামনে তাকিয়ে থাকা যায়? দিমিত্রিকে কি করে সাহায্য করতে পারি আমরা? নিচু গলায় বলল রবিন। অন্ধকারে হাতড়ে মরছি। শূন্য, কিছুই ঠেকছে না হাতে। অপেক্ষা করতে হবে, শান্ত কণ্ঠে বলল কিশোর। আমার ধারণা কারোর সঙ্গে যোগাযোগ করছি কিনা দেখার জন্যই অনুসরণ করা হচ্ছে। আরো খানিকটা হেঁটে একটা খোলা জায়গায় এসে দাঁড়ালো ওরা। ঘাসের ওপর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনেক লোক। খুদে একটা ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ৮ জন বাদক, হাতে নানা রকম বাদ্যযন্ত্র, পরনে বিচিত্র উজ্জ্বল রঙের পোশাক। বাদক দলের নেতা মরিডোর বয়সী এক তরুণ। একটা নরম সুর বাজিয়ে থামল ওরা। প্রচুর হাততালি আর বাহবা পেল। মাথা নুইয়ে শ্রোতাদের অভিবাদন জানিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটা সুর ধরল, চড়া, দ্রুত লয়। ব্যান্ডস্ট্যান্ডের পাশ কাটিয়ে চলে এলো তিন গোয়েন্দা। সামনে পেছনে অনেক লোক। একবার পেছনে তাকিয়ে ফেলল মুসা।
কিন্তু কে অনুসরণ করছে, আদৌ করছে কিনা বুঝতে পারল না। শান বাঁধানো একটা জায়গায় এসে দাঁড়ালো ওরা। ট্রাম্পোলিন বসানো আছে, বিভিন্ন ধরনের বিপজ্জনক উপভোগ্য খেলা দেখাচ্ছে দুজন দরাবাজ। মাটিতে ডিগবাজি খাচ্ছে, বিচিত্র অঙ্গভঙ্গি করে লোক হাসাচ্ছে দুজন ভার। মাঝে মধ্যেই এগিয়ে এসে একটা ভাঙ্গা পুরনো ছোট ঝুড়ি বাড়িয়ে ধরছে সামনে, চেহারাটাকে হাস্যকর করে তুলে পয়সা চাইছে। কেউ মানা করছে না, হেসে দু একটা মুদ্রা ফেলে দিচ্ছে ঝুড়িতে। সার্কাসের জায়গার পরেই মেয়েটাকে দেখতে পেল ওরা। সুন্দর দেশীয় পোশাক পরনে, হাতে সুতোয় বাঁধা এক গুচ্ছ বড় বড় বেলুন। সুললিত গলায় গান ধরেছে ইংরেজিতে, কথাগুলো বড় সুন্দর। একটা করে বেলুন কিনে নেবার আমন্ত্রণ। কোনো একটা ইচ্ছে মনে নিয়ে সেই বেলুন ছেড়ে দিতে হবে। ইচ্ছেটা আকাশের দূরতম প্রান্তে নিয়ে গিয়ে তারার দেশের কোনো মনের মানুষের কাছে পৌঁছে দেবে বেলুন। অনেকেই কিনছে, ছেড়ে দিচ্ছে সুতো, সা করে শূন্যে উঠে পড়ছে গ্যাস ভরা বেলুন। যার যার ইচ্ছে নিয়ে উড়ে যাচ্ছে নীল আকাশে, ছোট হতে হতে একটা বিন্দুতে পরিণত হচ্ছে, তারপর টুক করে মিলিয়ে যাচ্ছে এক সময়। ভারের ছবি তোলো মুসা, ফিসফিস করে বলল কিশোর। দরাবাজদের ছবি তুলছি আমি। রবিন, চারদিকে চোখ রাখো, দেখো আমাদেরকে লক্ষ্য করছে কিনা সন্দেহজনক কেউ। ঠিক আছে বলে ঘুরল মুসা। হাতের তালুতে মাথা রেখে উল্টো হয়ে দাঁড়িয়েছে এখন দুই ভার। সেদিকে এগিয়ে গেল। রবিনের পাশে দাঁড়িয়ে ক্যামেরার খাপ খুলল কিশোর। পরক্ষণেই বিরক্তিতে ছেয়ে গেল চোখ মুখ। ভালো অভিনেতা সে, দেখলে যে কেউ ধরে নেবে সত্যি বুঝি ক্যামেরা খারাপ হয়ে গেছে তার। বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করতে লাগলো গোয়েন্দা প্রধান। রেডিওর বোতাম টিপে দিল কিশোর, নিচু গলায় বলল, ফাস্ট বলছি, শুনতে পাচ্ছেন? স্পষ্ট। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এলো। ভলিউম কমিয়ে রেখেছে কিশোর, কাজেই একেবারে কাছাকাছি না থাকলে কেউই শুনতে পাবে না কথা। কি অবস্থা? ফেউ লেগেছে পেছনে, বলল কিশোর। প্রিন্স দিমিত্রি সাহায্যের অনুরোধ জানিয়েছে। চুরি গেছে জাতীয় রূপালী মাকড়সা, নকল একটা ফেলে রেখে গেছে চোর। তাই অবাক মনে হলো বব ব্রাউনের গলা। যা ভেবেছি, পরিস্থিতি তার চেয়ে খারাপ। সাহায্য করবে ওকে। কি করে? জানি না, স্বীকার করলো বব। চোখ খোলা রাখো, কিছু না কিছু নজরে পড়বেই। ভেবেচিন্তে এগোতে পারবে তখন। আর কিছু? পার্কে রয়েছি, কারা অনুসরণ করছে জানি না। জানার চেষ্টা করো, পরে জানাবে আমাকে। ছেড়ে দাও, বেশিক্ষণ কথা বললে সন্দেহ করে বসতে পারে। কেটে গেল যোগাযোগ। ক্যামেরা ঠিক হয়ে গেছে যেন কিশোরের চোখের সামনে তুলে ধরল। ছবি তুলে গেল একের পর এক। চারদিকে নজর ফেলল রবিন। অনেকেই চাইছে ওদের দিকে, পরক্ষণেই চোখ সরিয়ে নিচ্ছে। কাউকেই সন্দেহ করতে পারল না সে। একজন ভার এসে দাঁড়ালো সামনে, ঝুড়ি বাড়িয়ে দিল। পকেট থেকে একটা মুদ্রা বের করে তাতে ফেলে দিল রবিন। নতুন একটা আকর্ষণীয় খেলা শুরু করলো দুই ভার। অন্য দিক থেকে সরে এসে তাদেরকে ঘিরে ধরল দর্শকরা। মেয়েটার কাছে একজনও নেই এখন। এবার ওর ছবি তুলবো, বিড়বিড় করে বলল কিশোর। মুসাকে ডাকলো। তিনজনে এগিয়ে গিয়ে দাঁড়ালো মেয়েটার সামনে। ছবি তোলার প্রস্তাব দিল কিশোর। মাথা কাত করলো মেয়েটা। ছবি উঠে গেল কিশোরের ক্যামেরায়। হাসলো মেয়েটা। গুচ্ছ থেকে একটা বেলুন বের করে বাড়িয়ে ধরলো। একটা বেলুন কিনুন, মনে কোনো ইচ্ছে নিয়ে ছেড়ে দিন আকাশে, ঠিক পৌঁছে দেবে মেঘের দেশের কারো কাছে। পকেট থেকে একটা আমেরিকান ডলার বের করলো মুসা, দিল মেয়েটাকে। তিনজনের হাতেই একটা করে বেলুন ধরিয়ে দিল মেয়েটা। ডলারটা ছোট থলেতে রেখে খুচরো বের করলো। বেলুনের দাম রেখে বাকি মুদ্রগুলো এক এক করে ফেলতে লাগলো মুসার হাতে, যেন গুনে গুনে দিচ্ছে এমন ভাবভঙ্গি।
নিচু গলায় বলল, চর লেগেছে। একজন পুরুষ, একজন মহিলা। লোক সুবিধের মনে হচ্ছে না। আপনাদের সঙ্গে কথা বলতে পারে হয়তো। একটা টেবিলে বসে পড়ুন। আইসক্রিম কিংবা অন্য কিছু খান। কথা বলার সুযোগ দিন ওদের। পয়সা দিয়ে পিছিয়ে গেল মেয়েটা। দিমিত্রিকে সাহায্য করতে চাই। তিনজনের মনেই এক ইচ্ছে। সুতো ছেড়ে দিল। সা করে শূন্যে উঠে পড়ল বেলুন। লাল, হলুদ, সবুজ। অনেক ওপরে তিনটি কালো বিন্দুতে পরিণত হলো। মিলিয়ে গেল পরক্ষণেই। খানিক দূরেই ঘাসে ঢাকা একটা খোলা জায়গা। তাতে টেবিল চেয়ার পাতা। মোটা কাপড়ের টেবিল ক্লথ। লাল সাদা চেক। একটা টেবিল বেছে নিয়ে চেয়ার টেনে বসে পড়ল তিন কিশোর। এগিয়ে এলো একজন ওয়েটার। মোটা গোঁফ। আইসক্রিম, হট চকলেট, স্যান্ডউইচ। অর্ডার দিল কিশোর। চলে গেল ওয়েটার। চারপাশে তাকালো তিন গোয়েন্দা। ঠিক পেছনেই ওদেরকে দেখতে পেল রবিন, সেই আমেরিকান দম্পতি। সকালে প্রিন্সিপালের ছবি দেখার সময় যারা পেছনে দাঁড়িয়েছিল। হুম, তাহলে এরাই। ধীরে সুস্থে এগিয়ে এলো দম্পতি। একটা টেবিল পছন্দ করলো। তিন গোয়েন্দার ঠিক পাশেরটা। কফির অর্ডার দিয়ে হেলান দিল চেয়ারে। তিন গোয়েন্দার দিকে ফিরে হাসলো। তোমরা আমেরিকান না? হেসে জিজ্ঞেস করলো মহিলা। স্বর কেমন খসখসে। হ্যাঁ ম্যাডাম, জবাব দিল কিশোর। আপনারাও আমেরিকান? নিশ্চয়, ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, তোমাদের মতোই। স্থির হয়ে গেল কিশোর। ওরা ক্যালিফোর্নিয়া থেকে এসেছে? কি করে জানলো দম্পতি? মহিলা ভুল করে বসেছে। বুঝে গেল পুরুষটি। ধামাচাপা দেবার জন্যে সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্যালিফোর্নিয়া থেকেই তো এসেছো তোমরা, নাকি? ক্যালিফোর্নিয়ার ছেলেদের মতোই কাপড় চোপড় পরেছ। হ্যাঁ, বলল কিশোর, ক্যালিফোর্নিয়া থেকেই। গতরাতে এসেছি। সকালে মিউজিয়ামে দেখেছি তোমাদের, বলল মহিলা। আচ্ছা, তোমাদের সঙ্গে ছিল ও প্রিন্স দিমিত্রি না? মাথা ঝোঁকালো কিশোর। হ্যাঁ। বন্ধুদের দিকে ফিরল। আইসক্রিম আসতে দেরি আছে। চলো, হাত মুখ ধুয়ে আসি। ধুলোবালি লেগেছে। ওই যে ওপাশে ওয়াশরুম লেখা রয়েছে। চলো। পাশের টেবিলের দম্পতির দিকে তাকালো কিশোর। আমরা হাত মুখ ধুতে যাচ্ছি। ক্যামেরাগুলো রইল টেবিলে। একটু দেখবেন। এই যাব আর আসবো আমরা। নিশ্চয়ই খোকা, হাসলো লোকটা। নিশ্চিন্তে যাও, ক্যামেরা ছুঁই যাবে না। থ্যাংক ইউ স্যার। উঠে দাঁড়ালো কিশোর। রবিন আর মুসাকে নিয়ে সার্কাসের অন্য পাশে চলে এলো গোয়েন্দা প্রধান। খানিক দূরেই ওয়াশরুম। কি ব্যাপার? পাশে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলল মুসা, ক্যামেরাগুলো ফেলে এলে কেন? শ্, হুঁশিয়ার করলো কিশোর। এখন কোনো কথা নয়। আগের জায়গায় দাঁড়িয়ে আছে মেয়েটা। কাছাকাছি কেউ নেই। অনেক কমে এসেছে হাতের বেলুনের সংখ্যা। তার পাশ দিয়ে যেতে যেতে নিচু গলায় বলল কিশোর, দম্পতির দিকে চোখ রাখুন। ক্যামেরাগুলো ধরলেই আমাদের জানাবেন। মিনিট খানেক পরেই আসছি। চুপচাপ রইল মেয়েটা, যেন শোনেইনি কথাগুলো। কয়েকটা বড় বড় গাছের তলায় একটা পাথরের বাড়ি, ওয়াশরুম। ভেতরে ঢুকে পড়ল তিন গোয়েন্দা। উদ্দেশ্যটা কি তোমার? ঢুকেই জিজ্ঞেস করলো মুসা। এগিয়ে গিয়ে একটা বেসিনের উপরের কল খুলে দিল কিশোর। নিচু গলায় বলল, ওরা দুজন কথা বলবেই। বেফাস কিছু বলেও ফেলতে পারে। তাতে আমাদের কি লাভ? ফস করে বলল রবিন। কলের তলায় হাত পেতে দিয়েছে। টেপ রেকর্ডারটা চালু করে দিয়ে এসেছি, বলল কিশোর। ওদের কথাবার্তা টেপ হয়ে যাবে। আর কোনো কথা নয় এখন। কাছাকাছি লোক আছে। কে যে কি বলা যায় না। নীরবে হাত মুখ ধোয়া সারল ওরা। বেরিয়ে এলো বাইরে। ধীর পায়ে এগোলো। মেয়েটার পাশ দিয়ে যাবার সময় একবার তাকালো কিশোর। আধ ইঞ্চি মতো মাথা নাড়ল মেয়েটা। যেমন রেখে গিয়েছিল তেমনই রয়েছে ক্যামেরা তিনটে। ছোঁয়নি কেউ। কফির কাপে চুমুক দিচ্ছে দম্পতি। ক্যামেরার ধার কাছেও আসেনি কেউ।
হেসে বলল লোকটা। সৎ লোকের দেশ। তোমাদের আইসক্রিম নিয়ে এসেছিল ওয়েটার, পরে আসতে বলে দিয়েছি। ওই যে আসছে। ট্রেতে খাবার নিয়ে এসে দাঁড়ালো ওয়েটার, নামিয়ে রাখলো স্যান্ডউইচ, হট চকলেট আর আইসক্রিমের পাত্র। দুপুর হয়ে এসেছে। একবারে লাঞ্চ সেরে ফেলার সিদ্ধান্ত নিল তিনজনে। আরও কিছু খাবারের অর্ডার দিয়ে খেতে শুরু করলো। আর কয়েক মিনিট পরেই খাওয়া শেষ হয়ে গেল দম্পতির। তিন গোয়েন্দাকে গুড বাই জানিয়ে উঠে চলে গেল। আমাদের সঙ্গে বিশেষ কিছুই বলল না, বলল মুসা। নিশ্চয়ই মত বদলেছে। ওরা নিজেরা নিজেরা কথা বলে থাকলেই আমি খুশি, বলল কিশোর। সবকটা টেবিল খালি। এখনো খাওয়ার জন্যে আসতে শুরু করেনি লোকে। নিজের ক্যামেরাটা টেনে নিল। নিচের দিকের একটা বোতাম টিপে রিওয়াইন্ড করে নিল ক্যাসেটের ফিতে। ভলিউম কমিয়ে রেখে প্লে বোতামটা টিপে দিল। প্রথমে ফিসফাস শব্দ, তারপরেই স্পষ্ট কথা। আমেরিকান লোকটার গলা। উত্তেজিত হয়ে পড়ল রবিন। চাপা গলায় বলে উঠল, হয়েছে, কাজ হয়েছে। শ্। রবিনকে থামিয়ে দিল কিশোর। শুনি কি বলে। খাওয়া বন্ধ করো না, ক্যামেরার দিকে তাকিও না। আবার টেপ রিওয়াইন্ড করে নিল কিশোর। প্রথম থেকে চালু করলো। আরও কমিয়ে দিল ভলিউম। পাশের টেবিল থেকেও কেউ শুনতে পাবে না এখন। নিজেদের মধ্যে কথা বলছে দম্পতি। পুরুষ। খামোকাই পাঠিয়েছে আমাদেরকে টেরা। ওই ছেলে তিনটে গোয়েন্দা হলে আমার নাম পাল্টে রাখবো। মহিলা। ভুল, খুব একটা করে না টেরা। ও বলেছে ছেলে তিনটে খুবই চালাক চতুর, তিন গোয়েন্দা বলে নিজেদেরকে। পুরুষ। ওই বলা পর্যন্তই। গোয়েন্দাগিরির গও জানে না ওরা। বড় মাথা যে ছেলেটার, ওটা তো একটা বুদ্ধ। চেহারা দেখেই বোঝা যায় হাবাগোবা একটা গরু। চাওয়াচাওয়ি করল মুসা আর রবিন। মুখ টিপে হাসল। গ্রাহ্য করল না কিশোর। কোনো রকম ভাবান্তর নেই চেহারায়। ওকে বোকা ভাবুক এই চেয়েছিল। মহিলা। টেরার ধারণা ওরা কারোর সঙ্গে যোগাযোগ করবে। সিআই এর হয়ে কাজ করছে ছেলে তিনটে। পুরুষ। আরে ধুত্তর, সারাক্ষণই তো পেছনে লেগেছিলাম। কারোর সঙ্গে যোগাযোগ করতে দেখেছ? কথা বলেছে? বড়লোকের বাচ্চা। সেফ টাকা ওড়াতে এসেছে এখানে। মহিলা। কোনো কথাই তো বললে না ওদের সঙ্গে। ডিউক্রোজারের কথা তোলা উচিত ছিল নয় কি? পুরুষ। মোটেই না, ভুল করেছে টেরা। ওরা গোয়েন্দা হতেই পারে না। মহিলা। আচ্ছা, ডিউক্রোজারের পরিকল্পনা সম্পর্কে কিছু বলেছে নাকি টেরা? আমার সঙ্গে বিশেষ কথা হয়নি। তুমি তো অনেকক্ষণ ছিলে, কিছু বলেছে? সতর্ক হয়ে উঠল তিন গোয়েন্দা। কান খাড়া করল। পুরুষ। বলেছে দিমিত্রিকে সিংহাসনে বসতে দেবে না রোজার, সরিয়ে দেবে কোনোভাবে, নিজে স্থায়ী রিজেন্ট হয়ে বসবে। তখন আমাদের আর ব্রায়ানের দলই হবে দেশের হত্যা কর্তা বিধাতা। মহিলা। গলা নামাও, কেউ শুনে ফেলবে। পুরুষ। কাছে পিঠে কেউ নেই, কে শুনবে? রিলটা কি সাংঘাতিক ব্যাপার হবে ভেবে দেখেছ? এমনই একটা কিছুরই স্বপ্ন দেখেছিলাম এতদিন। ডিউক রোজার একবার ক্ষমতায় আসতে পারলেই আর আমাদের পায়কে। ছোট হোক, কিন্তু একটা দেশের মালিক হয়ে যাব, ভাবতে পারো? মহিলা। মন্টি কার্লোর মতোই আরেকটা কিছু গড়ে তুলব আমরা। পুরুষ। তার চেয়ে ভালো ব্যাংকিং সুবিধে দেব লোককে। যত খুশি কালো টাকা এনে জমাক, কোনো কৈফিয়ত দিতে হবে না। তাদের দেশের সরকারের কাছ থেকে পুরোপুরি গোপন রাখা হবে কথাটা। বড় বড় অপরাধীরা এসে এখানে লুকিয়ে থাকতে পারবে। ওদেরকে বরং ঠাঁই দেব আমরা, অবশ্যই অনেক টাকার বিনিময়ে। যে কোনো দেশ থেকে যা খুশি করে আসুক যে কোনো লোক, এখানে এসে পড়তে পারলে সে নিরাপদ। ধনী অপরাধীদের স্বর্গ হয়ে উঠবে ভ্যারিনিয়া। মহিলা। শুনতে তো ভালোই লেগেছে, কিন্তু যদি ডিউক্রোজার রাজি না হয় এসব করতে? পুরুষ। ধ্বংস করে দেব,
ক্ষমতায় থাকতে হলে আমাদের কথা মানতেই হবে। রিটা, রসালো একটা আপেলে পরিণত হবে এই ভ্যারেনিয়া। আমরা সবাই খুঁটে খাবো। মহিলা, চুপ, আসছে ওরা। চুপ হয়ে গেল স্পিকার। বোতাম টিপে সেট অফ করে দিল কিশোর। খাইছে, বলে উঠল মুসা। বব ব্রাউন যা অনুমান করেছে তার চেয়েও খারাপ অবস্থা। অপরাধীদের স্বর্গ। তাকে এখনই জানানো দরকার, বলে উঠল রবিন। হ্যাঁ, ধীরে ধীরে মাথা ঝোঁকালো কিশোর। পুরো টোপটাই শোনানো দরকার তাকে। তবে এখন নয়, তাতে অনেক সময় লাগবে। সন্দেহ করে বসতে পারে কেউ। মূল ব্যাপারটা শুধু জানানো যায় এখন। ক্যামেরা তুলে নিল কিশোর। ফিল্ম বদলাচ্ছে যেন, এমনই ভাবসাব। টিপে দিল রেডিওর বোতাম। ফাস্ট বলছি, শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলল বব ব্রাউন। নতুন কিছু? টেপে কি কি শুনেছে সংক্ষেপে জানালো কিশোর। খুব খারাপ, বলল বব। মহিলা আর লোকটার চেহারা কেমন? বর্ণনা দিল কিশোর। মনে হচ্ছে পিটার জোন্স আর তার স্ত্রী। জুয়ারি, নেভাডায় বাস, ভয়ানক এক অপরাধী সংস্থার সদস্য। আর যে দুজন লোকের কথা বলল নিশ্চয়ই আলবার্ট ট্যাঙ্গোরো ওরফে টেরা এবং ব্রায়ান ব্যারেট। সাংঘাতিক দুই খুনে ওই সংস্থার সদস্য। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি মারাত্মক ষড়যন্ত্র। আমাদের এখন কি করণীয়? জানতে চাইল কিশোর। প্রথম সুযোগেই হুঁশিয়ার করে দেবে প্রিন্স দিমিত্রিকে। সব কথা জানাবে। আগামীকাল সকালে চলে আসবে আমেরিকান অ্যাম্বাসিতে। প্যালেসে থাকা এখন নিরাপদ নয় তোমাদের জন্যে। দিমিত্রিকে সাহায্য করতে এক পায়ে খাড়া আছি আমরা। তবে আমাদের সাহায্য চাইতে হবে তাকে। গায়ে পড়ে কিছু করতে যাব না। থামল বব। তারপর বলল, অনেক বেশি খবর জোগাড় করে ফেলেছ তোমরা। এতটা আশা করিনি। তবে এখন থেকে খুব সাবধান। সবসময় সতর্ক থাকবে। ওভার অ্যান্ড আউট। সারাটা বিকেল শহর আর তার আশেপাশের মনোরম দৃশ্য দেখে কাটালো তিন গোয়েন্দা। প্রাচীন কিছু দোকানপাট দেখলো। একটা মিউজিয়ামে দেখলো 500 বছর আগের অনেক ঐতিহাসিক জিনিসপত্র। একটা প্রমোতরিতে করে ডেনজো নদীতে কাটিয়ে এলো কিছুক্ষণ। চলে গিয়েছিল নদীর একেবারে উৎসের কাছাকাছি। গাড়িতে চড়ার খানিক পরেই মরিডো জানিয়েছে আবার চড় লেগেছে পেছনে। তবে এবার আর আমেরিকান দম্পতি নয়, ভ্যারিনিয়ান সিক্রেট সার্ভিস। ডিউক রোজার বুরবনের নিজের পছন্দ করা লোক। হয়তো মেহমান বলেই নজর রাখছে, বলেছে মুসা। যথেষ্ট সন্দেহ আছে আমার, মুখ কালো করে বলেছে মরিরো। আপনাদের প্রতি ওদের আগ্রহ দেখা যাচ্ছে। কেন? জানতে পারলে ভালো হতো। তিন গোয়েন্দাও ভাবছে, জানতে পারলে ভালো হতো। সিক্রেট সার্ভিস কেন আগ্রহ দেখাবে তাদের প্রতি? এখনো তেমন কিছুই করেনি ওরা। প্রিন্স দিমিত্রিকে সাহায্য করছে, এটা ডিউক রোজারের জানার কথা নয়। তাহলে? রাস্তার মোড়ে মোড়ে গায়কদের ছোট ছোট দল দেখা গেল। সবার হাতে একটা না একটা বাদ্যযন্ত্র আছেই। বাজিয়ে গান গেয়ে পথচারীদের মনোরঞ্জন করছে। মিনস্ট্রেলস, মরিডো জানালো। 300 বছর আগে যে পরিবারটা প্রিন্স পলকে লুকিয়ে রেখেছিল তাদেরই বংশধর। আমিও মিনস্ট্রেলদের ছেলে। বাবা ছিল প্রধানমন্ত্রী, তাকে বের করে দিয়েছে ডিউক রোজার। আমাদেরকে, মানে মিনস্ট্রেলদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন প্রিন্স দিমিত্রি। সেই প্রিন্স পলের আমল থেকেই আমাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। ডিউক রোজার আর তার সাঙ্গপাঙ্গরা দু চোখে দেখতে পারে না আমাদের। আমরা সব মিনস্ট্রেলরা মিলিয়ে একটা গোপন দল করেছি, নাম মিনস্ট্রেল পার্টি। অনেক ভক্ত জুটেছে আমাদের। দেশের লোক দেখতে পারে না রোজারকে। মিনস্ট্রেলদের প্রতিটি দলের সামনে গতি কমাচ্ছে মরিডো। তাকাচ্ছে আগ্রহী চোখে। দলের কেউ একজন সামান্য একটু মাথা ঝোঁকালেই আবার ছুটছে সামনে। ওদেরকে চোখে চোখে রাখছি আমরা, বলল মরিডো।
আপনাদের উপরও সারাক্ষণ চোখ রয়েছে আমাদের। প্যালেসে আছে আমাদের লোক, এমনকি রয়্যাল গার্ডও আছে। অনেক কিছুই জেনে গেছি আমরা, কিন্তু এই একটা ব্যাপার জানতে পারছি না, আপনাদের উপর রোজারের এত আগ্রহ কেন? সাংঘাতিক কোনো প্ল্যান নিশ্চয়ই করেছে বেটা। দুপাশে নতুন নতুন দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের জন্যে সিক্রেট সার্ভিসের কথা ভুলে গেল ছেলেরা। আরেকটা পার্কে বিশাল এক নাগরদোলায় চেপে কিছুক্ষণ দোল খেল তিন কিশোর। তারপর রাতের খাওয়া সেরে নিল এক রেস্টুরেন্টে। ডেনজো নদীর মাছ সুস্বাদু, রান্না হয়েছে খুব ভালো। ক্লান্ত হয়ে প্যালেসে ফিরে এলো ওরা, তবে মন আনন্দে ভরা। একটা খুব সফল দিন কাটিয়ে এসেছে। ওদেরকে অভ্যর্থনা করে গাড়ি থেকে নামালো রয়্যাল চেম্বারলেন। এখন আরেকজন, ডিউটি বদলেছে। ছোট্টখাট্ট একজন লোক, টকটকে লাল আলখেল্লা পরনে। গুড ইভিনিং ইয়ং জেন্টলম্যান, বলল চেম্বারলেন। আজ রাতে দেখা করতে পারবেন না প্রিন্স দিমিত্রি, দুঃখ প্রকাশ করছেন তিনি। কাল সকালে নাস্তার সময় দেখা হবে। চলুন আপনাদের ঘরে পৌঁছে দিই, নইলে পথ চিনে যেতে পারবেন না। অসংখ্য সিঁড়ি, করিডোর, হলঘর পেরিয়ে এলো ওরা চেম্বারলেনের পিছু পিছু। প্রতিটি সিঁড়ির গোড়ায় করিডোরের প্রান্তে প্রহরী। অবাকই হলো ওরা, সকালে কিংবা গতরাতে এত কড়াকড়ি দেখেনি। তিনতলার ঘরে পৌঁছে দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল চেম্বারলেন, যেন জরুরি কোনো কাজ ফেলে এসেছে। ভারী এক কাঠের দরজাটা বন্ধ করে দিল কিশোর। ঘরের ভেতরে তাকালো। গোছগাছ সাফসুতরো করা হয়েছে, বিছানায় নতুন চাদর। তবে সুটকেসগুলো যেখানে ফেলে রেখে গিয়েছিল সেখানেই রয়েছে। মাকড়সার জালটাও রয়েছে আগের মতোই, ওটার ধারের কাছেও যায়নি কেউ। সেদিকে এগোলো সে। সুতো বেয়ে নেমে গেল বড় একটা মাকড়সা, কালোর ওপর সোনালি ছাপ। তক্তার মেঝের মাঝখানের ফাঁকে গিয়ে ঢুকে পড়ল শুরুত করে। মাথা বের করে দিল পর মুহূর্তেই। হাসল রবিন, সকালেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। মাকড়সার জাল আর ছিঁড়তে যাবে না ভ্যারিনিয়ায় থাকতে। মনে হচ্ছে জিনিসপত্র কেউ হাতায়নি, বলল কিশোর। বব ব্রাউনের সঙ্গে যোগাযোগ করা দরকার, নতুন কোনো নির্দেশ দিতে পারে। মুসা, দরজার তালা আটকে দাও। তালা আটকে দিল মুসা। খাপ থেকে ক্যামেরা খুলল কিশোর, বোতাম টিপে দিল। ফাস্ট বলছি, শুনতে পাচ্ছেন? স্পষ্ট। ভেসে এলো বব ব্রাউনের গলা। নতুন কিছু? তেমন কিছু না, জানালো কিশোর। সারা বিকেলই গাড়িতে করে ঘুরেছি, শহর দেখেছি। নতুন চর লেগেছিল পেছনে। ডিউ ক্লোজারের লোক, সিক্রেট সার্ভিস। দিমিত্রির সঙ্গে কথা বলেছ? কণ্ঠ শুনে মনে হলো ভাবনায় পড়ে গেছে বব। খবরটা কিভাবে নিয়েছে সে? দেখা হয়নি, চেম্বারলেন জানিয়েছে সকালের আগে দেখা হবে না। প্রিন্স খুব ব্যস্ত। হুম। দুশ্চিন্তায় পড়ে গেছে বব, তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে। আটকে ফেলনি তো? ওর সঙ্গে দেখা করা খুবই জরুরি। সকালে যেভাবেই হোক দেখা করো। হ্যাঁ, এক কাজ করো, ক্যামেরা থেকে টেপটা বের করে নিয়ে পকেটে রেখে দাও। আগামীকাল এম্বাসিতে নিয়ে আসবে। এমন ভাব দেখাবে যেন শহর দেখতে বেরোচ্ছ। গরম হয়ে উঠছে পরিস্থিতি, বুঝেছ? বুঝেছি, বলল কিশোর। ওভার অ্যান্ড আউট। ট্রান্সমিটারে সুইচ অফ করে দিল কিশোর। টেপ রেকর্ডার থেকে বের করে নিল খুদে ক্যাসেটটা, বাড়িয়ে দিল মুসার দিকে। এটা তোমার কাছে রাখো, কেউ যেন নিয়ে যেতে না পারে। পারবে না, দৃঢ় কণ্ঠ মুসার। ভেতরের পকেটে রেখে দিল ক্যাসেটটা। ড্রয়ার হাতাচ্ছে রবিন, রুমাল খুঁজছে। কোন ড্রয়ারটা রেখেছিল ঠিক মনে করতে পারছে না। অবশেষে একটা ড্রয়ারে পাওয়া গেল ওটা। টান দিয়ে বের করে আনলো রুমাল। ভাঁজের ভেতর থেকে মেঝেতে ছিটকে পড়ল কিছু একটা। মৃদু টুং শব্দ হলো। আশ্চর্য, কি ওটা? ঝুঁকে আলমারির তলায় তাকালো। চকচক করছে জিনিসটা। বের করে হাতে নিল। একবার দেখেই চেঁচিয়ে উঠল রবিন। কিশোর, মুসা, দেখো দেখো। অবাক হয়ে তাকালো দুজনই। মাকড়সা, ঢোক গিলল মুসা। ফেল ফেল।
কোনো ক্ষতি করে না, বলল কিশোর। প্রিন্সিপালের মাকড়সা। রবিন, আস্তে নামিয়ে রাখো মেঝেতে। চিনতে পারছো না? ভুরু কুঁচকে গেছে রবিনের। প্রিন্সিপালের মাকড়সাই, রূপালী মাকড়সা। রূপালী মাকড়সা? রবিনের কথার প্রতিধ্বনি করল যেন মূসা। কি বলছো? এটা ভ্যারেনিয়ার রূপালী মাকড়সা, বলল রবিন। ভল্ট থেকে যেটা চুরি গিয়েছিল, আমি শিওর। এত কাছে থেকেও চিনতে পারোনি? প্রায় লাফ দিয়ে কাছে চলে এলো কিশোর আর মূসা। ছুঁয়ে দেখল কিশোর। ঠিকই বলেছ, এটা একটা মাস্টারপিস। কোথায় পেলে? রুমালের ভাঁজে। কেউ একজন রেখে দিয়েছে, সকালে ছিল না। ভুরু কুঁচকে গেল কিশোরের। নিজের অজান্তেই হাত উঠে গেল নিচের ঠোঁটে। কে রাখলো? কেন? বিড়বিড় করতে লাগলো। আমাদেরকে চোর বলে চিহ্নিত করতে চায় না তো? তাহলে কি করব আমরা এখন কিশোর? বলে উঠল মূসা। ওটা চুরির একমাত্র শাস্তি, মৃত্যুদণ্ড। যদি ধরা পড়ি? আমার মনে হয়। বলতে গিয়েও থেমে যেতে হলো কিশোরকে। বাইরে ভারী জুতোর শব্দ, অনেকগুলো। মুহূর্ত পরেই দরজায় চাপড়ের শব্দ হলো। নবটা ঘোরানোর চেষ্টা করলো কেউ। ভেতর থেকে তালা দেয়া, খুলল না। শোনা গেল ক্রুদ্ধ গলা। দরজা খোলো, রিজেন্টের আদেশ। স্তব্ধ একটা সেকেন্ড, তারপরেই লাফ দিল মূসা আর কিশোর একই সঙ্গে। লোহার দুটো ভারী সিটকিনি তুলে দিল দুজনে। ঠিকমতো ভাবতে পারছে না রবিন। এতই অবাক হয়েছে, হাতে ভ্যারেনিয়ার রূপালী মাকড়সা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে এখন? এখানেই শেষ হলো রূপালী মাকড়সার দ্বিতীয় পর্ব। রহস্য গভীর হচ্ছে, তাই সাথেই থাকুন পরের পর্বের জন্য। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর গল্পের সাথেই থাকুন।